লাইভ দিছো? আসসালামু আলাইকুম ভাই আপুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো তো কথা ক্লিয়ার আছে কি না একটু জানাও। আমার বোর্ডটা একটু করতে হবে, উপরে নিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম ভাই আপুরা, কেমন আছো তোমরা সবাই? ঠিক আছে, দেখো তো কথা ক্লিয়ার আছে কি না একটু জানাও। বাপ্পি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পিয়াস, অন্তর, বাপ্পি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পিয়াস, অন্তর, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। সাকিব, খেলা কে কে দেখছো আজকে সকালে? সবাইকে একটু মেনশন দিয়ে দাও। সাকিব, খেলা কে কে দেখছো আজকে সকালে? খেলা কে কে দেখছো আজকে সকালে? সাউন্ড কি ক্লিয়ার নাকি একটু বলো তো ভাইয়া, সাউন্ড কি ক্লিয়ার নাকি সাউন্ড হচ্ছে? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? এবার একটু জানাও তো ভাইয়া, শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে না? এবার একটু জানাও তো ভাইয়া, শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে না? এবার একটু জানাও তো ভাইয়া, শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে না? এবার একটু জানাও তো ভাইয়া, শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে কিনা? হুম, একটু দাঁড়াও, সমস্যা হচ্ছে। কথা একটু মনে হয় হচ্ছে না, ভাইব্রেট হচ্ছে। একটু বয়াটা একটু প্রবলেম হয়েছে ভাই। ভয়েসের একটু আসতে। চলো শুরু করি। একটু আজকে বয়াতে প্রবলেম হয়েছে, এই কারণে একটু ঝামেলা হইলো, সমস্যা নাই। সাউন্ড একটু স্লো হচ্ছে, সমস্যা নাই। তো তোমাদের পড়িয়েছিলাম আজকে ক্লাস 1 হলো চক্রিকা, তাই না?
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এই টপিকসগুলো আমরা সেরে ফেলেছিলাম। আজকে তোমার অনুচক্রিকার ক্লাসটা হবে। তো চলো শুরু করি। অনুচক্রিকা ওকে, তোমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এগুলো সবগুলো পড়িয়েছিলাম। আজকে অনুচক্রিকা শুরু হবে। দেখো অনুচক্রিকা শেষ করে দিব, অল্প ক্লাস। আজকে একটু ক্লাসের মধ্যে ঝামেলা হইলো, বয়াতে কাজ করতেছে না, সাউন্ডের একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, জয়শ্রী আসছো। তো দেখো অনুচক্রিকা শুরু করলাম। অনুচক্রিকা ইংলিশ নাম কি ছিল? প্লেটলেট। আর গ্রিক নাম কি ছিল? থ্রম্বোসাইট, তাই না? থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট তাহলে তোমার থ্রম্বোসাইট এটা তোমার হচ্ছে অনুচক্রিকার গ্রিক নাম, ঠিক আছে? তো দেখো এই অনুচক্রিকার উৎপত্তি কই থেকে? তোমরা শ্বেত রক্তকণিকা পড়লা, লোহিত রক্তকণিকা পড়লা, সবগুলোরই একটা করে উৎপত্তি ছিল, তাই না? সবগুলোরই একটা করে উৎপত্তি ছিল। সবগুলোরই একটা করে উৎপত্তি ছিল। তো দেখো এটার উৎপত্তি কই থেকে? ইম্পর্টেন্ট, নামে আছে দেখো অনুচক্রিকা, নামে আছে দেখো অনু কথাটা, নামে কি আছে? অনু কথাটা, অনু। তাহলে অনু মানে তোমরা সবাই জানো, অনু মানে কি বোঝায়? ছোট বোঝায়, তাই না? অনু মানে কি বোঝায়? ছোট বোঝায়। কিন্তু এর উৎপত্তি বড় জায়গা থেকে, বুঝতে পারছো? খুব ইন্টারেস্টিং বিষয়। অনুচক্রিকা নামে আছে হচ্ছে অনু, বাট এর উৎপত্তি কই থেকে? বড় জায়গা থেকে, বড় কোষ থেকে। এর উৎপত্তি হচ্ছে দেখো মেগা তাহলে কি বললাম? দেখো একটু সমস্যার জন্যই আজকে একটু দুঃখিত ভাই আপুরা। দেখো সমস্যা হচ্ছে কি, সাউন্ড কি ক্লিয়ার? লাস্ট একবার বলো তো আমাকে, আজকে একটু সমস্যা হইলো। সাকিব একটু জানাও তো ভাইয়া, মারুফ, জয়শ্রী সবকিছু ক্লিয়ার আছে কিনা এখন দেখো তো একটু, সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। তিথি ওয়ালাইকুম সালাম ভাইয়া, এখন কি সবকিছু ঠিক আছে নাকি একটু আমাকে শুধু জানাও, আমি এখন থেকে। ওকে ভাইয়া, ঠিক আছে আপু। তাহলে দেখো অনুচক্রিকা, অনুচক্রিকা গ্রিক নাম কি? থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট। আর এটাকে আরেকটা নামে বলা হয় প্লেটলেট, প্লেটলেট, প্লেটলেট। তো দেখো উৎপত্তি কই থেকে? অনুচক্রিকা নামে অনু আছে, অনু মানে তোমরা সবাই জানো অনু পরমাণু ছোট জিনিস, বাট উৎপত্তি কই থেকে? দেখো বলা হলো উৎপত্তি হচ্ছে মেগা ক্যারিওসাইট কোষ থেকে, উৎপত্তি হচ্ছে মেগা ক্যারিওসাইট কোষ থেকে। মেগা ক্যারিওসাইট তোমরা আবার জানো মেগা মানে কি? মেগা মানে অবশ্যই বড় জিনিস বোঝায়। তাহলে তোমার উৎপত্তি কই থেকে? মেগা ক্যারিওসাইট নামক কোষ থেকে, মেগা ক্যারিওসাইট নামক কোষ। তাহলে তোমার এটা কি কোথায়, কোথাকার কোষ? এটাও তোমরা সবাই জানো। কোথাকার এই মেগা ক্যারিওসাইট, এই কোষটা কই থাকে? আলবি বলো দেখি কই থাকে? মেগা ক্যারিওসাইট কোষটা তোমার থাকে হচ্ছে লাল অস্থিমজ্জায়। তোমাদের যেটা বলেছিলাম লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট নামক কোষ, ঠিক আছে? লাল অস্থিমজ্জা তোমরা সবাই জানো যে রক্ত উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা দুই ধরনের ছিল, লাল অস্থিমজ্জা এবং হলুদ অস্থিমজ্জা। সেই লাল অস্থিমজ্জা থেকে তোমার মূলত কি উৎপন্ন হয়?
এই যে তোমার রক্তগুলো উৎপন্ন হয়। তো এই লাল অস্থিমজ্জার মেগাকিরিওসাইট নামক কোষ থেকে এই অণুচক্রিকার উৎপত্তি। অণুচক্রিকার নাম হচ্ছে অণু লেখা আছে, ছোট লেখা আছে, বাট উৎপত্তি হচ্ছে বড় কোষ থেকে। ঠিক আছে, ক্লিয়ার হইছো? ওকে, তাহলে তোমার উৎপত্তি গেল। এরপরে এর স্পেসিফিক কিছু তোমার বৈশিষ্ট্য আছে, দেখো। স্পেসিফিক বৈশিষ্ট্যের মধ্যে তোমরা জানো তো যে আমাদের যে রক্তের উপাদানগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না কোন উপাদানে? বলো তো, রক্তের উপাদানের মধ্যে নিউক্লিয়াস থাকে না কোন উপাদানে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। এই তিনটার মধ্যে নিউক্লিয়াস থাকে না কোথায়? বলো, নিউক্লিয়াস থাকে না কোথায়? নিউক্লিয়াস থাকে না হচ্ছে, তোমরা প্রথমে পড়েছিলা যে আরবিসি। এই যে আরবিসি মানে লোহিত রক্তকণিকা, এটাতে কি নিউক্লিয়াস নাই, তাই না? আরবিসি তে নিউক্লিয়াস থাকে না। তোমরা সবাই জানো যে আরবিসি পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এই তো। শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি, এই ডাব্লিউবিসি তে কি পড়েছিলা যে নিউক্লিয়াস থাকে। এখন কি পড়তেছি আমরা? প্লেটলেট বা অণুচক্রিকা। এই অণুচক্রিকাতেও আরবিসির মতো নিউক্লিয়াস থাকে না। তাহলে রক্তের দুইটা উপাদান, লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এই দুইটা উপাদানে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা যে তোমার দুইটা জায়গায় নিউক্লিয়াস থাকে না, একটা জায়গায় নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে কোথায়? নিউক্লিয়াস থাকে হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে। ডাব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, আর আরবিসি এবং প্লেটলেট এর মধ্যে নিউক্লিয়াস থাকে না। বুঝতে পারছো? তাহলে রক্তের দুইটা উপাদান যার মধ্যে নিউক্লিয়াস থাকে না, আরবিসি এবং কি বললাম? অণুচক্রিকা। এই দুটাতে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে কোথায়? অণুচক্রিকা, ডাব্লিউবিসি তে থাকে। সেটা রক্তকণিকা নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে দুইটা উপাদানে থাকে না, আরবিসি তে থাকে না, প্লেটলেটে থাকে না। থাকে কোথায়? ডাব্লিউবিসি তে। ওকে, এরপরে এর নরমাল কাউন্ট কত? তোমরা আরবিসি পড়েছিলা, নির্দিষ্ট পরিমাণে থাকে 50 লক্ষ বা 55 লক্ষ। এখন আসো, এই যে অণুচক্রিকার নরমাল কাউন্ট কত? আমাদের অণুচক্রিকার কাউন্ট কত? অণুচক্রিকার নরমাল কাউন্ট তোমরা মনে রাখবা, এক এক বই এক এক রকম দিয়ে আছে। তো মনে রাখবা 1.5 লাখ থেকে 1.5 লক্ষ থেকে তোমাদের নতুন বই লেখা আছে 3 লক্ষ। ঠিক আছে, অণুচক্রিকার নরমাল কাউন্ট, অণুচক্রিকার নরমাল কাউন্ট হচ্ছে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ। ঠিক আছে, 1.5 লক্ষ থেকে 3 লক্ষ। কত বললাম? 1.5 লক্ষ থেকে 3 লক্ষ। অণুচক্রিকার নরমাল কাউন্ট 1.5 লক্ষ থেকে 3 লক্ষ। দেখো এটা সহজেই মনে রাখতে পারবা, 1.5 আর এখানে 3, 2 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, তাই তো? 1.5 লক্ষ থেকে 3 লক্ষ এই পরিমাণ অণুচক্রিকা আমাদের দেহের মধ্যে থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তের মধ্যে। ঠিক আছে, প্রতি ঘন মিলিলিটার রক্তের মধ্যে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ 1.5 লক্ষ থেকে 3 লক্ষ এই কাউন্ট হিসেবে তোমার আমাদের দেহের মধ্যে অণুচক্রিকার কোষগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি। দেখো, এই অণুচক্রিকা কিন্তু খুবই মারাত্মক একটা উপাদান রক্তের। কেন? এই যে বর্তমান সময়ে দেখো একটা অসুখ, এই যে বর্ষাকালে কি হয়? মশার উপদ্রব বাড়ে। বর্ষাকালে একটা রোগ হয়, বলো তো রোগটার নাম কি? মশার কারণে একটা প্রবলেম হয়। অণুচক্রিকা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা কাজগুলো করব, তার আগে একটু তোমরা জানো কিনা একটু জেনে নেই যে অণুচক্রিকা কমে যায় একটা ডিজিজের ক্ষেত্রে, একটা অসুখের ক্ষেত্রে অণুচক্রিকার পরিমাণটা কমে যায়। মশার কামড়ের কারণে সেই অসুখটা হয়। বলো তো, কেউ জানো কি? মশার কামড়ের কারণে সেই অসুখটা হয়ে থাকে, যে অসুখে অণুচক্রিকার কাউন্টটা কমে যায়। মানে এই যে আমরা বললাম 1.5 লক্ষ থেকে 3 লক্ষ আমাদের দেহের মধ্যে অণুচক্রিকা থাকে, সেটা ধরো যে কমে 1.5 লক্ষ থেকে হয়ে যাচ্ছে ধরো 50,000 চলে আসছে, বা আরো কমে চলে আসছে। বুঝতে পারছো? কেউ পারলা না?
কেউ পারলো না তোমরা? বলো। ম্যালেরিয়া, জয়শ্রী ম্যালেরিয়া বলছো না? তাহলে তোমার বলতেছি দেখো যে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এই যে আমাদের প্লেটলেট বা অনুচক্রিকা কাউন্টটা কমে যায় অনেক। ঠিক আছে, সবাই সাবধানে থাকবা। এই ডেঙ্গু কিন্তু খুবই নরমাল একটা অসুখ, বাট খুবই আবার সেনসিটিভ। ঠিক আছে, পেশেন্ট মারাও যায়। আমারই একটা বান্ধবী মারা গেছে ডেঙ্গু রোগে, মশার কামড়ে। তো সবাই সাবধানে থাকবা, কিন্তু এই বর্ষাকালে কিন্তু ডেঙ্গুর উৎপাত বেড়ে যায়, তোমরা সবাই জানো। আরেকটা বিষয়, ডেঙ্গুর একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে ডেঙ্গু মশার, তারা কিন্তু তোমার রাতের বেলা কামড়ায় না, তারা কামড়ায় হচ্ছে দিনের বেলা। এই কারণেই কিন্তু তোমরা সবসময় সাবধান থাকবা, দিনের মশা যেন তোমাদেরকে না কামড়ায়। রাতে নর্মাল সমস্যা নাই, বাট দিনেই কিন্তু ডেঙ্গুরা কামড়ায়, ডেঙ্গু মশা দিনে কামড়ায়, এটা মাথায় রাখবা। কোন রোগের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন হইতেই পারে, কোন রোগের ক্ষেত্রে তোমার অনুচক্রিকার পরিমাণটা কমে যায়? কোন রোগের ক্ষেত্রে অনুচক্রিকার পরিমাণ কমে যায়? ডেঙ্গুর ক্ষেত্রে অনুচক্রিকার পরিমাণটা কমে যায়। বুঝছো? ডেঙ্গু রোগের ক্ষেত্রে অনুচক্রিকার পরিমাণটা কমে যায়। বুঝতে পারছো? ওকে, এরপরে তোমাদের আসি যে এই যে এই অনুচক্রিকার নরমাল যে কাউন্ট 1.5 লক্ষ থেকে 3 লক্ষ, এটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, কিছুদিন পর পর অনুচক্রিকা গুলো আমাদের দেহ থেকে দেহে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এর আয়ুষ্কাল কত? এর আয়ুষ্কালটা কত? দেখো এই অনুচক্রিকার আয়ুষ্কাল কত? অনুচক্রিকার আয়ুষ্কাল কতদিন? তাদের লাইফ স্প্যান কতদিন, অর্থাৎ তাদের আয়ুষ্কাল কতদিন? তাদের আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন। তোমাদের আজমল স্যারের বইয়ে দুইটা দিয়ে আছে, 5 থেকে 9 দিনও দিয়ে আছে, আবার 8 থেকে 12 দিনও দিয়ে আছে। বুঝতে পারছো? 5 থেকে 9 দিনও দিয়ে আছে, আবার 8 থেকে 12 দিনও দিয়ে আছে। তোমরা 8 থেকে 12 দিনই পড়ো, তাহলে তোমার এর লাইফ স্প্যান কত? 8 থেকে 12 দিন। ঠিক আছে, 8 থেকে 12 দিন এই যে আমাদের অনুচক্রিকা গুলো আমাদের দেহের মধ্যে বেঁচে থাকে, তারপরে এগুলো কি হয়? ধ্বংস হয়ে যায়। দেখো এর আয়ুষ্কাল তাহলে অনেক স্বল্প হচ্ছে না? আয়ুটা কি বেশি হচ্ছে না অল্প? অল্প আয়ু। এই কারণে এদের আবার ডেইলি অনেক প্রচুর পরিমাণে উৎপাদন হয়। বুঝতে পারছো? আয়ুষ্কালটা কি বেশি? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত ছিল বলো তো? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত ছিল? তোমরা সবাই জানো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত। তার তুলনায় দেখো এই অনুচক্রিকার আয়ুষ্কালটা অনেক কম, কিন্তু 8 থেকে 12 দিন, মাত্র 8 থেকে 12 দিন। আবার বইয়ে লেখা আছে কোথাও 5 থেকে 9 দিন, মানে 1 সপ্তাহ ধরো। তাহলে অনেক কম। তাহলে অনেক কম যেহেতু, তাহলে কি এদের উৎপাদনটা অনেক বেশি হইতে হবে। মানে তোমার 7 দিন পর পর যদি এরা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এদের উৎপাদন মাত্রাটা অনেক বেশি হবে। তাহলে এদের উৎপাদন ডেইলি তোমার কতটুকু উৎপাদন হয়? ডেইলি মানে প্রতিদিন প্রায় 20,000 কোটি। কি বললাম? প্রতিদিন প্রায় 20,000 কোটি প্রতিদিন প্রায় 20,000 কোটি উৎপন্ন হয়। ঠিক আছে, হ্যাঁ, মোরসালিন ঠিক আছে, আসিফ চৌধুরী ঠিক আছে, জয়শ্রী ঠিক আছে আপু। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত বললাম? 120 দিন। আর অনুচক্রিকার আয়ুষ্কালটা দেখো অনেক কম, 8 থেকে 12 দিন। তাহলে এর আয়ুষ্কালটা অনেক কম। যদি এর আয়ুষ্কাল কম হয়, তাহলে কি এর উৎপাদন মাত্রাটা ডেইলি বেশি হবে, যেহেতু সে তাড়াতাড়ি মারা যাচ্ছে বা তাড়াতাড়ি ধ্বংস হচ্ছে। তাহলে এর উৎপাদন মাত্রাটা অনেক বেশি। কত? 20,000 কোটি। ঠিক আছে, 20,000 কোটি উৎপন্ন হয়। ঠিক আছে, 20,000 কোটি উৎপন্ন হয়, বা এটাকে যদি বিলিয়নে বলো তাহলে 200 বিলিয়ন। ঠিক আছে, তাহলে কি বললাম? 200 বিলিয়ন। এটা তুমি যদি বিলিয়নে বলো তাহলে 200 বিলিয়ন উৎপন্ন হয়। 200 বিলিয়ন তোমার উৎপন্ন হয় প্রতিদিন। ঠিক আছে, 200 বিলিয়ন উৎপন্ন হয় প্রতিদিন। দেখো এটা এমনিতেই মনে রাখতে পারবা। দেখো 8 আর 12 যোগ করলে কত হয়? 20 হয় না? 8 আর 12 যোগ করলে কত হয়? 20 হয়। তাহলে দেখো এর যে উৎপাদন মাত্রা ডেইলি কত? 20,000 কোটি। ঠিক আছে, প্রতিদিন তাহলে কতটুকু উৎপন্ন হয় অনুচক্রিকা? 20,000 কোটি উৎপন্ন হয়। বুঝতে পারছো? মনে রাখবা কিভাবে? তাহলে তোমার এর আয়ুষ্কাল 8 থেকে 12 দিন, অনেক স্বল্প আয়ু। এর উৎপাদন মাত্রা ডেইলি কত? 20,000 কোটি বা 200 বিলিয়ন। আর 12 যোগ করলে 20 হয়ে যাচ্ছে, তুমি সেভাবে মনে রাখতে পারো।
বুঝতে পারছো? হাবিব ভাই কি লিখছেন? কমেন্ট করেন না কেন? করলাম ভাই। তাহলে তোমার 20,000 কোটি পার ডে এই অণুচক্রটি উৎপন্ন হয়। ঠিক আছে, এর আয়ুষ্কাল কত? অনেক কম, 8 থেকে 12 দিন। তাহলে তোমার প্রশ্ন হইতে পারে যে এই 8 থেকে 12 দিন পর পর তারা ধ্বংস হয়ে যায়, তাদের কে ধ্বংস করে? তাদেরকে কে ধ্বংস করে? তোমরা সবাই জানো আমাদের দেহের মধ্যে একটা সিস্টেম রয়েছে, ফ্যাগোসাইটোসিস সিস্টেম, যে সিস্টেমে দেহের ভিতরে কি হয়? ধ্বংস হয়। আবার দেহের মধ্যে অটোলাইসিস, বিভিন্ন অটোফ্যাগি সিস্টেম রয়েছে, তো আমি ওদিকে যাচ্ছি না। তো এই দেহের মধ্যে আমাদের যে ফ্যাগোসাইটোসিস করে কিছু কোষ, তোমাদের আমি শ্বেত রক্তকণিকায় পড়িয়েছিলাম, মনে আছে? যে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ এর কথা মনে আছে কি তোমাদের? ম্যাক্রোফেজের কথা সবারই মনে আছে জানি। তো দেখো আমি তোমাদের পড়িয়েছিলাম যে বিশেষ বিশেষ অঙ্গের মধ্যে যে এই মনোসাইট বা ম্যাক্রোফেজ গুলো নাম চেঞ্জ করে নেয়। যকৃতের মধ্যে যে জীবাণু ধ্বংস করে বা জীবাণু ভক্ষণ করে, এই প্রক্রিয়াতে যে হেল্প করে যে কোষটা, তার নাম কি ছিল বলতো? মনে আছে কিনা দেখি। যকৃতের মধ্যে ফ্যাগোসাইটোসিস সম্পূর্ণকারী কোষকে কি বলা হয়েছিল বলতো? দেখি কে পারে? যে পারবে ক্লাসের মধ্যে, ক্লাসে তাকে আমি চকলেট দেব, অফলাইনে। বলো, যকৃতের মধ্যে ফ্যাগোসাইটোসিস করে কোন কোষ? সবগুলো বলো, পারতেছো না কেন? বলে তোমাদের আমি বলেছিলাম যে যকৃতের মধ্যে একটা কোষ ছিল, তার নাম কি ছিল? কাফফার সেল বা কুফফার সেল, মনে নাই? কাফফার সেল বা কুফফার সেল আমি বলেছিলাম, একই কথা। যকৃতের যে ম্যাক্রোফেজ, হ্যাঁ মোরসালিন ঠিক আছে ভাই, কুফফার সেল ঠিক আছে। তাহলে তোমার দেখো যকৃতের মধ্যে যে তোমার ধ্বংস করা বা ভক্ষণ করা যে সিস্টেম, সেই সিস্টেমকে চালু রাখে কোন কোষ? এই কুফফার সেল কোষ। ঠিক আছে, তাহলে তোমরা আবার সবাই জানো যে যকৃৎ হচ্ছে আমাদের দেহের জৈব রসায়নগার বা স্টোর হাউস। তাহলে তুমি চিন্তা করো, যেগুলো জিনিসগুলো আমাদের দরকার নাই সেগুলো কোথায় আমরা যেয়ে রাখি? ধরো বাসার যে জিনিসপত্রগুলো আমাদের দরকার হয় না নরমালি, সেগুলো আমরা কোথায় যেয়ে রাখি? স্টোর রুমে। তাহলে এই যে ধরো যে আমাদের 8 থেকে 12 দিন পর পর এই অণুচক্র এগুলো ধ্বংস হয় বা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেগুলোকে তো রাখার জন্য জায়গা লাগবে। তো এটা আমাদের সিস্টেমটা অটোমেটিক যকৃতের মধ্যেই হয়ে থাকে, বুঝতে পারছো? তাহলে তোমার এই অণুচক্রিকাগুলো কোথায় ধ্বংস হয়? 8 থেকে 12 দিন পর পর কোথায় ধ্বংস হয়? যকৃতের মধ্যে ধ্বংস হয়। খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। তাহলে কি বললাম? এই অণুচক্রিকাগুলো এই আয়ুষ্কাল 8 থেকে 12 দিন, তারা কোথায় ধ্বংস হয়? যে যকৃতের মধ্যে ধ্বংস হয়। পাশাপাশি আরেকটা জায়গা আছে প্লিহা, ঠিক আছে, স্প্লিন যেটাকে বলা হয়। তাহলে এই যকৃৎ আর এই প্লিহা, এই প্লিহার মধ্যে যে তারা ধ্বংস হয়। ঠিক আছে, যকৃৎ এবং প্লিহায় তারা হচ্ছে ধ্বংস হচ্ছে। যকৃৎ এবং প্লিহায়, এই যকৃৎ এবং প্লিহায় ধ্বংস কে করতেছে? ওই যে যকৃতের যে ম্যাক্রোফেজ, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হইলো? কাফফার সেল বা কুফফার সেল, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া পিয়াস ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার হইছো? যকৃতের মধ্যে ধ্বংস করতেছে কাফফার সেল। তাহলে যকৃতের কাফফার সেল অর্থাৎ ম্যাক্রোফেজ কাকে বলা হইতেছে? কাফফার সেলকে বলা হইতেছে। তাহলে যকৃৎ এবং প্লিহার যে ম্যাক্রোফেজ, তারা এই অণুচক্রিকাকে ধ্বংস করতেছে। 8 থেকে 12 দিন পর পর তারা সেখানে ধ্বংস হয়ে যায়। তোমরা সবাই জানো যকৃতকে কি বলা হয়? আমাদের স্টোর হাউস। তাহলে স্টোরের মধ্যে সবকিছু জমা রাখবা, বুঝছো এই পর্যন্ত? বুঝতে পারছো কি ভাই এই পর্যন্ত? জানো ওকে ভাই, মোরসালিন চকলেট পাবা ইনশাআল্লাহ। প্রাপ্তি, জয়শ্রী। ওকে, এরপরে আমরা অণুচক্রিকার কাজে চলে যাব। বেশি কথাবার্তা হয়ে গেল, চলে যাব হচ্ছে কাজে। কাজগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবা, একটাও মুখস্থ করতে হবে না। অণুচক্রিকার কাজ, আমরা কাজে যাই। তাহলে কি কি কাজ করে অণুচক্রিকা, কি কি কাজ করে সেটা এখন আমরা করব। তোমরা সবাই জানো যে রক্তের প্রত্যেকটা উপাদানের স্পেসিফিক কিছু কাজ আছে। যেরকম তোমার লোহিত রক্তকণিকা কি করতেছিল? অক্সিজেন এবং তোমার কি পুষ্টি উপাদানগুলো পরিবহন করতেছিল।
তাই না? শ্বেত রক্তকণিকা কি করে? প্রতিরক্ষা দেয়, মানে জীবাণু ধ্বংস করে, রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমার শ্বেত রক্তকণিকার কাজ। তাহলে অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ কি বলো? তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে জেনে আসছো, অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধায়। রক্ত জমাট বাঁধাতে কি করে? হেল্প করে। তোমার হাত কেটে গেছে, তাহলে এই যে হাত কাটা জায়গায় রক্তক্ষরণ বন্ধ করবে রক্তের কোন উপাদান? অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা। তাহলে দেখো প্রথম কাজ যেটা আছে তোমার বইয়ের মধ্যে, প্রথম কাজ বলা আছে, একটু দেখো, অস্থায়ী ভাবে বলা আছে। প্রথম কাজ কি বলা আছে? অস্থায়ী প্লেটলেট ফর্ম করে। অনুচক্রিকার প্রথম কাজ বইয়ের মধ্যে লেখা আছে, অস্থায়ী ভাবে তারা প্লেটলেট ফর্মেশন করে। প্লেটলেট, অস্থায়ী প্লেটলেট প্লাগ সৃষ্টি করে। দেখো এটা কি জিনিস একটু বুঝতে হবে। প্লেটলেট প্লাগ সৃষ্টি করতেছে। প্লেটলেট প্লাগ, এটাকে তোমার আরেকটা নামও বলা যায়। এই প্লেটলেট প্লাগকে আরেকটা নামে ডাকা যায়, তাকে বলা হয়েছে তোমার হেমিও আগের বইতে ছিল এটা, যে বর্তমান বইয়ে আসছে তোমার প্লেটলেট প্লাগ তৈরি করার মাধ্যমে তারা রক্তক্ষরণ বন্ধ করে। কি বললাম? প্লেটলেট প্লাগ সিস্টেমের মাধ্যমে তারা রক্তক্ষরণ বন্ধ করে, এটাকে তোমার হেমোস্ট্যাটিক প্লাগও বলা হয়। দেখো হেমো, এই যে হেমো রক্তের উপাদান, যেহেতু রক্ত, হেম মানে রক্ত বোঝায়, তাহলে হেমোস্ট্যাটিক প্লাগ বা প্লেটলেট প্লাগ একই জিনিস। ঠিক আছে, তো দেখো প্লাগ কথাটার সাথে তোমরা অনেকেই পরিচিত। আসলে কিভাবে আসলে এখানে রক্তটা জমাট বাঁধাতে তারা হেল্প করতেছে। প্লাগ সিস্টেম মানে তোমরা বলো তো কি বোঝায়? প্লাগ বলতে কি বুঝতে পারতেছো বলো তো? প্লাগ মানে তোমরা কি বুঝতে পারো? অনুচক্রিকার প্রধান কাজ, মানে প্রথম কাজ যেটা বলা আছে বইয়ের মধ্যে, অস্থায়ীভাবে প্লেটলেট প্লাগ সৃষ্টি করে। প্লেটলেট প্লাগ সৃষ্টি করে অর্থাৎ আমি তোমাদের যদি বলি, ধরো তোমার ব্লাড ভেসেল, ধরো এটা তোমার ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল মানে তোমার বোঝায়, একটু, ব্লাড ভেসেল মানে তোমার হচ্ছে ধমনী শিরা। ঠিক আছে, ধমনী শিরা বোঝায়। এই ব্লাড ভেসেলে তোমার ইনজুর হয়ে গেছে, এই ব্লাড ভেসেল গুলো তোমার ইনজুরি হয়েছে, এক কথায় সহজ করে বলতে গেলে তোমার হাত কেটে গেছে, ধমনী শিরাগুলো কেটে বাইরে রক্ত বের হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে তোমার রক্তের কোন উপাদানগুলো জড়ো হবে, এসে অনুচক্রিকা জড়ো হবে। ঠিক আছে, এই তোমার ব্লাড ভেসেল যদি কেটে যায় বা ক্ষত সৃষ্টি যদি হয়, ইনজুরি যদি হয়, তাহলে সেই জায়গাতে জড়ো হবে কারা? রক্তের কোন উপাদান? অনুচক্রিকা। তাহলে একটা জিনিস যদি তোমার একটা জায়গায় তোমার হাত কেটে গেছে, ধরো এখানে যদি সবগুলো এসে জড়ো হয়, অনুচক্রিকা হবে, এখানে একটা প্লাগ ফর্মেশন করবে, নতুন একটা স্তূপ ফর্মেশন করবে। ঠিক আছে, এই যে স্তূপ ফর্মেশনের মাধ্যমে তারা প্রাথমিকভাবে কি করবে? রক্তক্ষরণটা বন্ধ করবে। বুঝতে পারছো? প্লেটলেট প্লাগ কি জিনিস বুঝতে পারলা? আবারও বলতেছি, প্লেটলেট প্লাগ হচ্ছে তোমার, ধরো তোমার হাত কেটে গেছে, হাত কেটে যাওয়ার মানে কি? রক্ত যদি বের হয়, কোথা থেকে বের হবে? ধমনী শিরা থেকে বের হবে, তাই না? ধমনী শিরা যদি তোমার ইনজুরি হয়, তাহলে সেখানে রক্তক্ষরণ হবে। আর সেখানে কোন রক্তের কোন উপাদানগুলো তাড়াহুড়া করে চলে আসবে? অনুচক্রিকা আসবে। বুঝছো? অনুচক্রিকা গুলো সবাই তারা কি করবে? ওখানে এসে জড়ো হবে, জড়ো হয়ে একটা প্লাগ সৃষ্টি করবে, স্তূপ তৈরি করে সেখানে কি করবে? তোমার রক্তক্ষরণটা সে বন্ধ করার চেষ্টা করবে। বুঝতে পারছো? তাহলে প্লেটলেট প্লাগ বুঝতে পারলাম। এরপরে আসি আমরা পরের পয়েন্টে। প্লেটলেট প্লাগ ফর্মেশন করা বুঝলাম। অনুচক্রিকা একাই তোমার এই রক্তক্ষরণ বন্ধ করতে পারবে না। কি বললাম? অনুচক্রিকা একাই তোমার রক্তক্ষরণ বন্ধ করতে পারবে না। এই কি করবে? কিছু ক্লটিং ফ্যাক্টরকে ক্ষরণ করার জন্য উদ্দীপ্ত করবে। ঠিক আছে, কি বললাম? অনুচক্রিকা একাই, তুমি কি সব কাজ একাই পারো? যে কোনো একটা ধরো কাজ করতে যদি যাই, সব সময় কিন্তু একাই 100% হওয়া সম্ভব না, তোমার হেল্প লাগে, অর্থাৎ অনেক কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। তাহলে এই অনুচক্রিকাও একাই 100% রক্তক্ষরণ বন্ধ করতে পারে না। সে কি করে? বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর ক্ষরণকে ত্বরান্বিত করে। কি বললাম? তাহলে 2 নম্বর কাজ কি বললাম? ক্লটিং ফ্যাক্টর। বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর, বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ ত্বরান্বিত করে। ঠিক আছে, ক্লটিং ফ্যাক্টর কি? আমি সামনের ক্লাসে এটা ডিটেইলস পড়াবো। তোমরা আপাতত জানো যে রক্তের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে ক্লটিং ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের গত ক্লাসে আমরা বলেছিলাম এই যে ব্লিডিং ফ্যাক্টর। ব্লিডিং মানে কি? রক্ত বের হয়ে যাওয়া, ব্লিডিং বলে না,
রক্তক্ষরণ হচ্ছে, ব্লিডিং হয়েছে, তাহলে তোমার রক্ত যদি বের হয় তাহলে সেটাকে কি বলা হচ্ছে? ব্লিডিং বলা হচ্ছে। আর রক্ত যদি জমাট বাঁধে তাহলে সেটাকে কি বলা হয়? ক্লটিং বলা হয়। সেটাকে কি বলা হয়? ক্লটিং বলা হয়। বুঝতে পারছো? তাহলে ব্লিডিং এবং ক্লটিং, এই যে অণুচক্রিকা একাই তোমার রক্তক্ষরণটা বন্ধ করতে পারে না, সে কি করে? বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর গুলো ক্ষরণকে উদ্দীপ্ত করে। এই ক্লটিং ফ্যাক্টর গুলো যখন আসে সবাই মিলে যৌথভাবে সেখানে কি করতেছে? রক্তক্ষরণটা বন্ধ করার কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে তোমার 2 নম্বর কাজ কি? ক্লটিং ফ্যাক্টর। যেটা কি ফ্যাক্টর? ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টরের কাজ কি? রক্তক্ষরণ বন্ধ করাতে হেল্প করতেছে। বুঝছো? বলো, দুটো পয়েন্ট কি বুঝলা? একটু জানাও। বুঝতে পারছো কি ভাইয়া? বলো দেখি একটু। ওকে, জয়শ্রী, পিয়াস, তাহলে তোমার দুটো পয়েন্ট গেল। এরপরে পয়েন্টটা হচ্ছে দেখো, অণুচক্রিকা যেমন তোমার রক্ত জমাট বাঁধাতে পারে, আবার প্রয়োজন অনুযায়ী সেটা সে কি করে? বিগলন করে দিতে পারে, জমাট বাঁধা অংশটা বিগলন করে। 3 নম্বর পয়েন্ট তোমাদের বইয়ে, এটা অনেকে ভুল করতে পারো। দেখো 3 নম্বর পয়েন্ট তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে প্রয়োজন অনুযায়ী রক্ত জমাট বাঁধা রক্তটা বিগলনে হেল্প করে। তাহলে কি বললাম? জমাট বাঁধা রক্ত কে বিগলনে হেল্প করতেছে, বিগলনে ভূমিকা রাখে। কি বললাম? জমাট বাঁধা রক্তকে বিগলনে ভূমিকা রাখে। তুমি এখন চিন্তা করো, অণুচক্রিকা কাজ কি করতেছিল? যে রক্ত জমাট বাঁধতে হেল্প করতেছিল। তাহলে তুমি যদি চিন্তা করো এইভাবে, ধরো তোমার এটা এখানে তোমার ধরো একটা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে, ধরো এইখানে ধরো তোমার ক্ষত সৃষ্টি হয়েছে, ধরো এখানে তোমার ক্ষত সৃষ্টি হয়েছে, ঠিক আছে? হাত কেটে গেছে। এই জায়গায় যদি হাত কেটে যায়, ক্ষত সৃষ্টি হয়, তাহলে তুমি চিন্তা করো যে এখানে অণুচক্রিকাগুলো আসবে, রক্তের অণুচক্রিকাগুলো এসে কি করবে? একটা প্লাক সৃষ্টি করে এখানে স্তূপ তৈরি করে ফেলবে, তাই না? তাহলে তুমি দেখো এখানে একটা পিণ্ডর মতো সৃষ্টি হয়ে গেছে বা একটা গোটা সৃষ্টি হয়ে গেছে। তাহলে এই গোটা অংশকে কি তুমি ওখানে রাখবা নাকি ক্লিন করে দেবা? রাস্তাটা ক্লিন করতে হবে না? এখানে তোমার রাস্তাটা ক্লিন করতে হবে না? বলো, রাস্তা তোমাকে তো ক্লিন করতে হবে, তাই না? রাস্তাটা তোমাকে ক্লিন করতে হবে। তাহলে এই রাস্তাটা ক্লিন করার জন্য দেখো এই যে জমাট বাঁধা যে অংশটাতে জমাট বেঁধেছিল সেই রাস্তাটা বিগলন করায় দেয়, মানে বিগলিত করে দেয়, গলায় ফেলে। এই কারণেই বলা হয়েছে জমাট বাঁধা রক্তকে প্রয়োজন অনুযায়ী সে গলায়ও দিতে পারে, মানে বিগলিত করতে পারে। বুঝতে পারছো? জমাট বাঁধা রক্তকে সে প্রয়োজন অনুযায়ী বিগলিত করতে পারে। কথাটা কি বুঝতে পারছো? মানে একটা জায়গায় তোমার ধরো কেটে গেছে, সেখানে স্তূপ তৈরি হয়ে গেছে, সেই স্তূপটাকে সে আবার কি করে? গলায় দেয়। সে কি করতেছে? গলায় দিচ্ছে। তাহলে প্রয়োজন অনুযায়ী সেই জায়গাটা সে আবার প্লেন করে দিচ্ছে, রাস্তাটা ক্লিন করে দিচ্ছে। বুঝতে পারছো? ওকে, এরপরের পয়েন্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখো, এটা অনেকে ভুল করবা। অণুচক্রিকার কাজের মধ্যে একটা পয়েন্ট আছে যে অণুচক্রিকা ফ্যাগোসাইটোসিস করে। অণুচক্রিকা কি করতেছে? তোমরা সবাই জানো যে ফ্যাগোসাইটোসিস করা অর্থাৎ তোমার ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করা কার কাজ? বলো তো, ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করা কার কাজ? অবশ্যই কি শ্বেত রক্তকণিকার কাজ। ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করা শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকার উপাদানগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করতেছিল? ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছিল, ভক্ষণ করতেছিল। তো অণুচক্রিকার মধ্যেও এই কথাটা বলা আছে। দেখো এইভাবে যে অণুচক্রিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কি বললাম? অণুচক্রিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ঠিক আছে? তো তোমরা সবাই জানতা যে শ্বেত রক্তকণিকা কিন্তু মূলত এই কাজটা করে।
আমরা সবাই জানি শ্বেত রক্তকণিকার যে মনোসাইট এবং নিউট্রোফিল ছিল, নিম পাতার রস আমি তোমাদের বলেছিলাম গত ক্লাসে। তো এই নিম পাতার রস মানে মনোসাইট এবং নিউট্রোফিল, এই দুটো উপাদান ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করত, সবার মনে আছে। কিন্তু তোমার অণুচক্রিকার মধ্যে এই পয়েন্টটা আছে, পয়েন্টটা বলা আছে যে অণুচক্রিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তোমার ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, অর্থাৎ ভক্ষণ করে। তাহলে দুই জায়গাতেই আছে। দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ধরো আবার ওই তোমার হাতের অংশ দেখাই। ধরো তোমার এখানে একটা হাত, ঠিক আছে, এটা ধরো তোমার হাত। এই হাতের এই জায়গায় তোমার কোন একটা জায়গায় ধরো তোমার ক্ষত সৃষ্টি হয়েছে বা পুড়ে গেছে, আগুনে তোমার পুড়ে গেছে। তাহলে হাতে যদি তোমার আগুনে পুড়ে যায় বা ক্ষত সৃষ্টি হয়, জায়গাটাতে তোমার কি হইতেছে? ওপেন হয়ে যাচ্ছে না, মুক্ত হয়ে যাচ্ছে না। ধরো হাত কেটে গেছে, তাহলে জায়গাটা কি ওপেন, স্কিনটা নষ্ট হয়ে গেছে আমাদের, মানে ত্বক যেটা। আবার ধরো পুড়ে গেছে কোনো জায়গা, তাহলে কি হচ্ছে সেখানে? যদি একটা জায়গা যদি পুড়ে যায় বা তোমার ক্ষত সৃষ্টি হয়, মানে কেটে যায়, তাহলে সেখানে কি ওপেন হয়ে যাচ্ছে না, জায়গাটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে ওপেন জায়গাতে দেখো ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু অটোমেটিক প্রবেশ করতে পারে। আমাদের তোমরা খেয়াল রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে স্কিন, এই যে আমাদের স্কিন অর্থাৎ ত্বক, এই যে স্কিন বা ত্বক, এই স্কিন বা ত্বক কিন্তু আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স। বুঝছো কি বললাম? স্কিন বা ত্বক হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য মনে রাখবা, স্কিন বা ত্বক হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স, মানে প্রথম প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, মানে প্রথম প্রতিরক্ষা স্তর। স্কিন বা ত্বক হচ্ছে আমাদের দেহের প্রথম প্রতিরক্ষা স্তর। তোমার যদি স্কিনে ক্ষত সৃষ্টি হয় বা পুড়ে যায়, তাহলে সেই জায়গাতে অটোমেটিক বাইরে থেকে কি ধুলাবালি, ভাইরাস, ব্যাকটেরিয়া সব প্রবেশ করতে পারবে। স্কিনটা যদি তোমার ভালো থাকে, তোমরা দেখো এই যে বর্তমানে করোনা ভাইরাস, আমরা কিন্তু মাস্ক পরতেছি, তাই না? মাস্ক পরার অর্থ কি? যে আমাদের মুখ দিয়ে, নাক দিয়ে যেন ভাইরাস ব্যাকটেরিয়া ভিতরে না প্রবেশ করতে পারে। তাহলে মুখ এবং নাক, এই জায়গাটা দেখো ওপেন না, মুক্ত না, ওপেন প্লেস, মুক্ত জায়গা। এই কারণেই কিন্তু আমরা মাস্ক পরতেছি। এদিক দিয়ে সরাসরি ভাইরাস ঢুকতে পারে, বুঝছো? কিন্তু তোমার হাত দিয়ে, হাতের এই স্কিন দিয়ে কিন্তু ভাইরাস ঢুকতে পারবে না, বুঝতে পারছো? কিন্তু হাতের স্কিনে যদি ক্ষত সৃষ্টি হয় বা কেটে যায় বা তোমার ধরো পুড়ে গেলে তোমার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর, যে প্রথম প্রতিরক্ষা স্তর মানে ফার্স্ট লাইন ডিফেন্স, প্রথম প্রতিরক্ষা যে স্তরটা যদি নষ্ট হয়, তাহলে সেখানে কি ভাইরাস সেখানে প্রবেশ করতে পারবে, ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে। তাহলে তোমার সেখানে ক্ষত সৃষ্টি, মানে তোমার রক্ত বের হচ্ছে, তাহলে তোমার যদি চিন্তা করো আমাদের এই যে অণুচক্রিকা, সেখানে কি করে? রক্ত জমাট বাঁধায় দিবে। তাহলে অণুচক্রিকা যদি সেখানে রক্ত জমাট বাঁধায়, তার আগে সে কি করবে? সেই জায়গাতে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো প্রবেশ করেছিল, তার আগে ধরো তোমার এখানে ধরো কোনো ভাইরাস আছে, সেই ভাইরাসটাকে নিয়ে কি সে রক্ত জমাট বাঁধায় দিবে? ভাইরাসটাকে কি তোমার কি রক্তের মধ্যে প্রবেশ করার পর রক্ত জমাট বাঁধাবে? অর্থাৎ তোমার ক্ষত জায়গায় যদি ভাইরাস থাকে, সেগুলো সে মেরে তারপরে সে কি করবে? এখানে জমাট বাঁধায় দিবে। বুঝতে পারছো কি? কথাটা কি ক্লিয়ার হয়েছে নাকি? একটু যা বলো তো ভাইয়া। এই পয়েন্টটা একটু তোমার উল্টাপাল্টা হয়ে যাবে। সে তোমার কি বললাম, যে অণুচক্রিকা নরমালি তোমার রক্ত জমাট বাঁধায়, আর শ্বেত রক্তকণিকা কি করে? জীবাণু ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তো অণুচক্রিয়ার মধ্যেও কিন্তু কথাটা বলা আছে। কেন বলা আছে? দেখো, যদি কোনো কারণে তোমার স্কিন, হাত কেটে যায়, পুড়ে যায়, সেখানে কি ক্ষত সৃষ্টি হবে, ব্লাড বের হবে। সেই ব্লাডের এখানে কি অণুচক্রিকা গুলো আসবে, কিন্তু ক্ষত হইলে সেখানে ওপেন ভাবে ওপেন থাকবে, আর ওপেন থাকার কারণে কি সেখানে ভাইরাস গুলো অনায়াসে প্রবেশ করতে পারবে। তো সেগুলোকে মারার পরে তো কি সেখানে জমাট বাঁধাবে, না মেরে তাকে ভিতরে ইন করার পরে তো জমাট বাঁধাবে না। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো কি নওরেন? ওয়ালাইকুম আসসালাম আপু। বুঝতে পারছো অণুচক্রিকা কেন তোমার এখানে ফ্যাগোসাইটোসিস করতেছে? ফার্স্ট লাইন ডিফেন্স। যদি ক্ষত সৃষ্টি হয় তোমার এখানে, যদি ক্ষত সৃষ্টি হয়, সেখানে তোমার কি আসবে? ভাইরাস, ব্যাকটেরিয়া গুলো চলে আসবে, আর সেগুলোকে না মেরে তো সে জমাট ফর্মেশন করবে না। বুঝতে পারছো? ওকে, তাহলে তোমার মনে রাখবা অণুচক্রিকাও কিন্তু ফ্যাগোসাইটোসিস করতে পারে শ্বেত রক্তকণিকার পাশাপাশি। তবে প্রধান ভূমিকা কে পালন করে? জীবাণু ভক্ষণে প্রধান ভূমিকা কার? শ্বেত রক্তকণিকার। আখতারুল ইসলাম, এত পড়ে গেল ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আসছে বাবু।
তোমাদের উপস্থিতি খুবই কম। তোমরা যেটাই করো ভাইয়া, দেখো যে অনলাইনে কিন্তু পড়াশোনা করতেই হবে। দেখো এই অধ্যায়টা আমি অনলাইনে তোমাদের শেষ করবো। অনেকেই তোমার দেখো স্টুডেন্ট, কত স্টুডেন্ট, বাট উপস্থিত থাকে তোমরা 20 জন 25 জন উপস্থিত থাকতেছো। পরে হয়তো বা দেখে নাও, হ্যাঁ পরে দেখা যায় যে ভিডিওতে অনেক ভিউ হচ্ছে, পরে তোমরা দেখে নাও, কিন্তু অনলাইন ক্লাসের সময় যদি থাকো তাহলে ভালো লাগে বিষয়টা, বুঝছো? তাহলে তোমার অনুচক্রিকা ফ্যাগোসাইটোসিস করতেছে, কিন্তু সে কি একদম ভালো মতো ফ্যাগোসাইটোসিস করতে পারবে? কারণ ফ্যাগোসাইটোসিস করতো কে? সে তো রক্তকণিকা। তাহলে অনুচক্রিকা করে, কিন্তু এখানে একটা কথা আছে। তাহলে পরের পয়েন্টটাতে আমরা যাই। পরের পয়েন্ট বলা আছে, ধরো তোমার দেহের কোনো জায়গায় যদি ব্যথা হয়, ধরো তোমার হাত কেটে গেছে, তাহলে হাত যদি কেটে যায় তাহলে সেখানে কি হবে? ব্যথা হবে। বা পুড়ে গেছে তাহলে কি হবে? ব্যথা সৃষ্টি হবে। তাহলে এই পোড়া জায়গা বা কাটা জায়গায় ব্যথা সৃষ্টি যখন হয়, তখন অনুচক্রিকা একটা উপাদানকে ক্ষরণ করে। সেই উপাদানটার নাম হচ্ছে, তোমরা সবাই জানো, মনোসাইট ও নিউট্রোফিল। কি বললাম? বলো তো এই মনোসাইট এবং নিউট্রোফিল কার উপাদান? এই মনোসাইট এবং নিউট্রোফিল কার উপাদান বলো? সে তো রক্তকণিকার উপাদান, তাই না? তাহলে কি বললাম, তোমার যদি তোমার হাত কেটে যায়, ব্যথা সৃষ্টি হয়, একটু আগে পয়েন্টে বললাম যে অনুচক্রিকা জীবাণু ধ্বংস করতেছে, কিন্তু জীবাণু ধ্বংস করে কিন্তু মূলত কে বলো? সে তো রক্তকণিকা। যদি কোনো কারণে সেখানে তারা ব্যর্থ হয়, তোমার হাত যদি ব্যথা হয় তাহলে তোমার কি হবে সেখানে বলো? হাত যদি ব্যথা হয়, সেখানে ধরো যে ইনফ্লামেশন যদি হয়, তাহলে তারা কি করতেছে যে সেইখানে দুইটা জিনিসকে আসার জন্য উদ্দীপনা দিচ্ছে, উদ্দীপ্ত করতেছে। তার নাম হচ্ছে মনোসাইট এবং নিউট্রোফিল। তোমরা সবাই জানো যে মনোসাইট এবং নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস করে। সে তো রক্তকণিকার এই দুইটা উপাদানই কিন্তু ফ্যাগোসাইটোসিস করে। তোমাদের বলেছিলাম যে নিম দিয়ে মনে রাখতে, নিম পাতার রস, নিম পাতার রস, ন দিয়ে নিউট্রোফিল, ম দিয়ে মনোসাইট। এই নিম পাতার রস খেলে জীবাণু ধ্বংস হয় বা ভক্ষণ হয়, ফ্যাগোসাইটোসিস। সে তো রক্তকণিকার যে কাজটা করতো। তো অনুচক্রিয়া যেহেতু 100% পারতেছে না, তখন সে কি করবে? সে তো রক্তকণিকার এই দুইজনকে সে ডেকে পাঠাবে, বুঝছো? তারা এসে সে কি করবে? তারা এসে যে জায়গাটাতে কি করবে? কাজটা সম্পন্ন করবে, ঠিক আছে? তাহলে তোমার পয়েন্টটা হচ্ছে, দেহের কোথাও যদি ব্যথা সৃষ্টি হয়, মানে ক্ষত সৃষ্টি হইলে তো ব্যথা হবে, কেটে গেলে তো ব্যথা হবে, সেখানে এই মনোসাইট এবং নিউট্রোফিল ক্ষরণকে উদ্দীপ্ত করার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সে ক্ষরণ করে অনুচক্রিকা। বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা? ওকে, মোরসালে বুঝতে পারছো। এর পরের পয়েন্ট আর একটু ক্লাসে দেখো, তারপরে শেষ হয়ে যাবে অনুচক্রিকার কাজ। এর পরের পয়েন্টটা হচ্ছে তোমার যে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। বলা আছে বইয়ের মধ্যে, রক্তনালীর ঠিক আছে, বা রক্তবাহিকার, রক্তনালী বা রক্তবাহিকা যেটাই বলো, রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর, এখানে বিষয় আছে বোঝার। দেখো, অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। গ্রোথ ফ্যাক্টর কি বললাম? রক্তনালীর এন্ডোথেলিয়ামের প্রাচীরকে সুরক্ষা দেওয়ার জন্য, অন্তঃপ্রাচীরকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর। তাহলে তোমার বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করেও কিন্তু তোমার অনুচক্রিকা। দেখো কেন বিষয়টা, ধরো এটা তোমার রক্তের নালী, মোটা করে দেখাইলাম। এই রক্তনালীর 3টা স্তর আছে, ঠিক আছে? 3টা স্তর আছে। 3টা স্তরকে আমি আলাদা আলাদা কালিতে দেখাই। ধরো 3টা স্তর আছে, দুপাশে 3টা করে স্তর আছে, বুঝতে পারছো? 3টা করে ধরো স্তর আছে রক্তনালীর। ধরো এটা তোমার ধমনী বা শিরা, ঠিক আছে? রক্তনালী, রক্তবাহিকার 3টা করে স্তর আছে। এটা একদম ভিতরের স্তর, হলুদ যে অংশটা একদম ভিতরের স্তর, সেটাকে বলা হয় তোমার টিউনিকা।
এটা না জানলেও হবে তোমাদের ইন্টিমা, মানে যেটা একদম এন্ডো, দেখো এখানে এন্ডো কথাটা বলা আছে, এন্ডোর আবার বলা আছে অন্তঃপ্রাচীর। তাও প্রাচীর কিন্তু দুইটা, একটা ভিতরের দিকের প্রাচীর, একটা বাইরের দিকের প্রাচীর। একটা নরমাল ভাবে তুমি একটা দেয়াল চিন্তা করো, দেয়ালের ভিতরের সাইডের একটা অংশ, বাইরের সাইডের একটা অংশ। তাহলে তোমার যে রক্তনালী, এই রক্তনালীর তিনটা স্তর আছে। একদম যে ভিতরের, যেটা আমি হলুদ লাইনে দেখাচ্ছি সেটা হচ্ছে টিউনিকা ইন্টিমা বলা হয়। ইন মানে একদম ভিতরের স্তর। তারপরে যে সাদা দিয়ে যেটা দেখাচ্ছি সেটাকে বলা হয় তোমার মিডিয়া, টিউনিকা মিডিয়া মানে মধ্যের স্তর। আর একদম যেটা লাস্টের যে লাইন, এই যে লাইনটা, এটাকে তোমার বলা হয় এক্সটার্না, টিউনিকা এক্সটার্না। বুঝছো? তোমার একদম বাইরে যেটা স্তর সেটাকে বলা হয়েছে তোমার টিউনিকা এক্সটার্না। তাহলে তোমার একদম ভিতরে যেটা ইন্টিমা, একদম অভ্যন্তরীণ যেটাকে বলা হয়েছে এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর। মানে দেখো এই যে হলুদটাকে যদি আমরা চিন্তা করি, হলুদের বাইরের সাইড একটা আছে, এটা ধরো বাইরের সাইড, এটা ভিতরের সাইড, তাই না? তাহলে অন্তঃপ্রাচীর মানে ভিতরের সাইড। এই ভিতরের সাইডকে সুরক্ষা প্রদান করার জন্য বিভিন্ন ধরনের কি করতেছে, গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করতেছে। কেন কেন দেখো, এই যে রক্ত, ব্লাড গুলো তোমার টেনে দিয়ে চলাফেরা করবে, তো এই যে ভিতরের প্রাচীরটাকে তুমি যদি ভালো মতো সুরক্ষা দাও, তাহলে ভিতরের প্রাচীরটা যদি সুরক্ষা পায়, তাহলে তো ব্লাড গুলো বাইরে আসবে না। আর ভিতরের প্রাচীর যদি উইক হয়, তাহলে তো ব্লাড গুলো বাইরে আসার চেষ্টা করবে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা একটু বলো তো এই পয়েন্টটা, যে রক্তনালীর বা রক্তবাহিকার এন্ডোথেলিয়াম মানে একদম ভিতরে যে স্তর, এই ভিতরের স্তরের অন্তঃপ্রাচীরকে সুরক্ষা করার জন্য বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। বুঝছো? জুবাইর কি খবর ভাইয়া? ক্লাস ঠিক মতো করো না? বুঝছো কি? লাস্ট একটা পয়েন্ট দেখো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে সেরোটোনিন ক্ষরণ করে। কি বললাম? সেরোটোনিন ক্ষরণ করে। খুবই ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা মনে রাখবা, সেরোটোনিন ক্ষরণ করে। বুঝছো? সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিন কি জিনিস, কিভাবে কাজ করে? এটা কাজ করে এইভাবে, রক্ত, আমি বলছি দেখো, রক্তনালীর যে তোমার, ধরো এটা যদি রক্তনালী হয়, এই রক্তনালীকে সংকোচন ঘটায়। কি বললাম? রক্তনালীর সংকোচন ঘটায় রক্তপাত হ্রাস করে। সেরোটোনিন ক্ষরণ করে, অনুচক্রিকা কি করে? সেরোটোনিন ক্ষরণ করে। আর এই সেরোটোনিন কি করতেছে? রক্তনালীকে সংকোচন ঘটায় রক্তপাত হ্রাস করে। বিষয়টা বুঝতে পারো, আমি আশা করতেছি। দেখো আমি কি বললাম, রক্তনালীকে সংকোচন করে রক্তপাত হ্রাস করে। দেখো তোমার এদিকে তোমার রক্তের ফ্লো আছে, রক্ত প্রবাহ, তাই না? ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে। এখন দেখো ব্লাড যদি ফ্লো হয়, তোমার কোনো কারণে, ধরো কোনো কারণে এই জায়গাতে তোমার ক্ষত সৃষ্টি হয়ে গেছে, তাহলে চিন্তা করো, যে তোমার এখানে ক্ষত যদি সৃষ্টি হয়, এই জায়গাতে তোমার কি হয়েছে? ওপেন হয়ে যাচ্ছে, জায়গাটা কি হয়েছে? ওপেন। তাহলে এই যে রক্তের যে নালীটা যদি নরমাল থাকে, তাহলে তোমার দ্রুত গতিতে ব্লাড এদিকে আসবে, ব্লাড ফ্লো হবে, আর তার দ্রুত এদিক দিয়ে আবার বের হয়ে যাবে, ওপেন দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পারছো? যদি তোমার নরমাল থাকে রক্তনালীটা, তাহলে দেখো এই যে ক্ষত দিয়ে কি হইতেছে, ব্লাড গুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, ব্লাড গুলো বের হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস চিন্তা করো, দেখো নিচে দেখাই, যদি তোমার এভাবে যদি আমরা চিন্তা করি, এই জায়গাতে ধরো যে সংকোচন ঘটাইতেছে, দাঁড়াও, ধরো রক্তনালীটাকে আমি যদি সংকোচন করে দেখাই, দেখা যাচ্ছে কি, হ্যাঁ, যদি রক্তনালীকে যদি আমি সংকোচন করে দেখাই, এরকম করে যদি সে সংকুচিত হয়ে যায় কোনো কোনো জায়গায়, এরকম করে সংকোচন ঘটে গেছে, তাহলে তোমার এখন যদি দেখো, যদি এখানে তোমার একটা ক্ষত সৃষ্টি হয়, এখানে যদি এখন ক্ষত সৃষ্টি হয়, দেখো এখানে যদি ক্ষত সৃষ্টি হয়, তাহলে এই রক্তনালীকে সংকোচন ঘটাইতেছে। সংকোচন ঘটানোর ফলে কি হচ্ছে? দেখো এখানে কিন্তু ব্লাড ফ্লোটা কিন্তু কমে যাবে, ব্লাড ফ্লোটা কমে যাবে না এখানে। দেখো সংকোচন করার কারণে এই যে এখানে একটা ওপেন প্লেস, এই ওপেন প্লেস দিয়ে কিন্তু ব্লাড ফ্লোটা কমে যাবে, কারণ এখানে সংকোচন ঘটে গেছে, তাই না? সংকোচন ঘটে গেছে। তাহলে সংকোচন হওয়ার জন্য
ব্লাডটা ভালো মতো এই দিক দিয়ে বের হতে পারতেছে না। অর্থাৎ তোমার ধরো যে বাঁধ ভেঙে গেছে, তাহলে বাঁধ ভেঙে গেলে তুমি কি ওপেন বাঁধটাকে আগে তো তোমার কোনো জায়গায় কি করতে হবে, পানির স্পিডটাকে তোমাকে কমাইতে হবে, পানির ফ্লোটা কমাইতে হবে, তারপরে না তুমি ভালো মতো বাঁধ দিবা। তাহলে তুমি তো এইরকম ওপেন জায়গাতে তুমি এখানে ফর্মেশন করতে পারবে না, জমাট বাঁধতে পারবে না। তুমি আগে তোমার কোনো জায়গায় রক্তটাকে, রক্তনালীকে সংকোচন করে দাও, চিকন করে দাও, যেন রক্তটা ভালো মতো এখানে আসতে পারে না। মানে হাত ধরো তুমি বেঁধে দিছো, হাত যদি তুমি কিছুতে দড়ি দিয়ে বা ধরো কিছুতে যদি বাঁধো, তাহলে এখানে কি সংকোচন হয়ে যাচ্ছে, এর ফলে কি রক্তটা বের করতে পারতেছে না। তাহলে রক্তকে সংকোচন করাই দিচ্ছে দেহের অভ্যন্তরে। আমরা নয় বাইরে দিয়ে তোমার হাত বাঁধতেছি, কিন্তু দেহের মধ্যে যে ধমনী শিরাগুলোকে সংকোচন করতেছে কোন পদার্থ, এই সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ রক্তবাহিকার কি করতেছে, সংকোচন ঘটায় রক্তপাতকে হ্রাস করার কাজে সে ভূমিকা রাখতেছে। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো? ওয়ালাইকুম সালাম আরিফ। তো এই তোমার মোটামুটি কাজ, অনুচক্রিকার কাজ মোটামুটি এই পর্যন্তই ছিল। আর একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে অনুচক্রিকা যদি দেহের অভ্যন্তরে বেশি হয়ে যায়, ধরো নর্মাল যেটা থাকার কথা ছিল 1.5 লাখ থেকে 3 লাখ, 1.5 লক্ষ থেকে 3 লক্ষ, এটা যদি বেশি হয়ে যায়, বেশি হয়ে গেলেও ঝামেলা। তোমাদের বলেছিলাম যে কোনো কিছুই দেহের অভ্যন্তরে বেশি ভালো না, বেশি হইলে ঝামেলা। তাহলে তোমার যদি বেড়ে যায়, তাহলে অনুচক্রিকার কাজ কি ছিল, দেহের অভ্যন্তরে রক্ত দেহের কোনো জায়গায় যদি কেটে যায়, তাহলে রক্ত সেখানে জমাট বাঁধবে, অনুচক্রিকার কাজ এটাই ছিল। তাহলে দেহের মধ্যে যদি সে বেড়ে যায়, তাহলে দেহের ভিতরেই সে আবার কি রক্তকে জমাট বাঁধার কাজে নিয়োজিত হয়ে যেতে পারে, মানে খুবই ক্ষতির দিকে এটা, বুঝছো? তাহলে যদি এক্সেস পরিমাণ বেশি হয়ে যায় অনুচক্রিকার দেহের মধ্যে, তখন দেহের ভিতরেই সে রক্তগুলোকে ক্লট করবে, মানে গুটি গুটি করবে, বুঝছো? জমাট বাঁধাতে শুরু করে দিতে পারে। যদি তুমি এখন চিন্তা করো দেহের মধ্যে, মানে ধমনী শিরার মধ্যে যদি রক্ত এভাবে জমাট বেঁধে যায়, ওটা হয়ে যায়, তাহলে কি ভালো মতো তারা কি চলাফেরা করতে পারবে? অক্সিজেন নিয়ে কি তারা ভালো মতো চলাফেরা করতে পারবে না? জায়গায় তারা আটকায় যাবে, বুঝছো? তাহলে তোমার জায়গায় আটকায় যাবে। এই কারণে দেখো যে বেশি অনুচক্রিকাও ভালো না, বেশি যদি অনুচক্রিকা হয়ে যায়, এরকম ধরে তারা কি জমাট বা পিণ্ড সৃষ্টি করে ফেলতে পারে। এর ফলে কি হতে পারে, ভালো মতো তোমার অক্সিজেন পরিমাণ না হইতে পারে। ধরো কোনো কারণে মাথায় তোমার অক্সিজেন যাচ্ছে না, মাথার ধমনীতে কোনো কারণে অক্সিজেন যদি না যায় মাথায়, তাহলে তোমার কি হবে, স্ট্রোক হয়ে যাবে। স্ট্রোক করে বলে না যে স্ট্রোক করছে, মানে মাথার মধ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন তোমার হচ্ছে মানে রক্ত যেতে পারতেছে না ক্যারোটিড ধমনীর মাধ্যমে। তোমাদের এগুলো পরে বিস্তারিত বলবো। তো যাই হোক, তোমার যদি এক্সেস পরিমাণ অনুচক্রিকা হয়ে যায়, তাহলে তোমার দেহের ভিতরেই, মানে রক্তবাহিকার ভিতরেই রক্তগুলো পিণ্ড হয়ে যেতে পারে, জমাট হয়ে যেতে পারে, বুঝছো? এর ফলে ভালো মতো অক্সিজেন প্রবাহ হইতে পারে না, রক্তগুলো ভালো মতো চলাফেরা করতে পারে না। এই কারণে স্ট্রোক, হার্টের মধ্যে রক্ত ভালো মতো যাইতে পারতেছে না, হার্ট অ্যাটাক, বুঝতে পারছো? ক্লাস দেখছি ভাইয়া, আপনি ক্লাস ছিল ভাইয়া, ভাইয়া এসে শুনতেছি আপনি মহাদেবপুরে গেছেন। কোনো সমস্যা হয়েছে নাকি ভাইয়া? তো আজকে এ পর্যন্তই মোটামুটি অনুচক্রিকা তোমাদের শেষ। তোমাদের সামনের দিন আমাদের যে রক্ত কিভাবে জমাট বাঁধে, বিভিন্ন ধরনের ক্লোটিং ফ্যাক্টর গুলো যেগুলো আছে, সেগুলো আমি তোমাদের পড়াবো, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং ক্লাস সামনের দিনটা হবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সামনের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে তোমাদের ক্লটিং ফ্যাক্টর গুলো, কিভাবে ক্লট আমাদের দেহের মধ্যে কিভাবে রক্ত জমাট বাঁধে, প্রক্রিয়াগুলো কেমন, বিভিন্ন ধরনের রাসায়নিক যে ক্লটিং ফ্যাক্টর আছে সেগুলোর কাজ কি, কোথায় থেকে আসে, কে কাকে সক্রিয় করে, এই টাইপের কাজগুলো আমি সামনের দিন তোমাদের পড়াবো। তো আজকে এ পর্যন্তই। ও আচ্ছা ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা, আমি ভাবছি ভাইয়া কোনো কেউ অসুস্থ হয়ে পড়লো নাকি। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।